সো আমি আসলে শিখি রাস্তার থেকে, যেখানে প্রদীপ ছিল সেখানে আধার। এখন আপনার ছাদে তো মাল থাকবে না। ব্যাচেলার পয়েন্টে দিয়েই আমার নিকনেম যে বাচ্চু, এইটা মানুষের মাঝে স্প্রেড করে গেছে। এটা আচ্ছা, তার আগে বলি যে আমি আসলে ক্যাপ পরি কেন। ক্যাপ বলে না যে ছাদে মাল নাই, ছাদে মাল নাই। এখন আপনার ছাদে তো মাল থাকবে না, এটা স্বাভাবিক না। ছাদে ধরেন যে আপনি যদি কোনো মাল রাখেন, মানে কোনো কিছু ইমারত গড়েন, তখন তো ছাদ তো আর ছাদের জায়গা থাকে না। সেটা হচ্ছে তালা, 6 তালার উপরে যদি কিছু রাখেন, কিছু করেন, এটা তো 7 তালাও হয়ে যাবে। সো ছাদ অলওয়েজ খালি থাকে। সেকেন্ড কথা যে আমি যে ক্যাপটা পরি, আমি তো ক্যাপটা পরি বাইরে। আমি যখন শুটিং করি আমি কখনো পরচুলা পরি না, ক্যাপ পরি না। আমি এটাই আমি চাই যে আমার অডিয়েন্স, আমার কাছের মানুষ যারা আমাকে পছন্দ করে, যারা আমাকে ঘৃণা করে, এভাবেই দেখবে। আপনি যখন দেখবেন যে ক্যাপটা পরলেন, আপনি ক্যাপটা পরার পর যেটা হচ্ছে যে আপনি উপরের অংশ দেখছেন না, আপনার ফোকাসটা একদিকে থাকতেছে। আমি আপনার দিকে তাকাচ্ছি, আমি আপনার দিকেই তাকাচ্ছি, আমি আর এদিকে তাকাতে পারছি না। সো ক্যাপটা আমার হচ্ছে জাস্ট ফোকাস পয়েন্টটা ঠিক করার জন্য আমি ক্যাপটা পরি বেসিক্যালি। উত্তরা আগেও যে 5 নম্বর সেক্টরের সিজন ভাইয়ের সাথে যখন কাজ করতাম, তখন জোড়া মার্কেটে বসে চাটা খেতাম। ওই জায়গায় কেন আসলে ওইসব জায়গায় যাওয়া, ওইসব জায়গায় যাওয়া মানে হচ্ছে যে সাধারণ মানুষের জীবনযাপন দেখা, জীবনটাও এরকম আর কি, এই রসটা নিতে হবে আর কি। চলেন যাই। তখন এলাকার বড় ভাই বাচ্চু হওয়ার আগে এইখানে সেজানবার কাছে, তখন আসলে প্র্যাকটিক্যাল কথা, একদম সত্য কথা যে আমার তখন ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু। এই পাশে হচ্ছে আক্তার ইয়ে করতো। তো তাদের সাথে আমার রিলেশনটা হচ্ছে ছোট ভাই বড় ভাই আর কি। এ আক্তার, ওকে তো জি ভাই, এ শহীদুল, কি অবস্থা, এই হচ্ছে বিষয় ভাই। আবার এরকম হয়েছে যে এখানে বসে খাইতেছি, ডাক পড়লো দৌড় দিয়ে চলে গেলাম, টাকা পয়সা পরে হবে, তাই না আক্তার? তো রিলেশনটা আসলে বেসিক্যালি এরকম হয়। তো এই জায়গাগুলো আমার তো আসলে যেমন আমার তো আসলে অ্যাক্টিংয়ের স্কুলটা নাই আর কি, বা আমি স্কুলিংটা নাই আর কি, স্কুল হয়ে আসি না আর কি। সো আমার স্কুল হচ্ছে এই যে এই জায়গায়, এইসব রাস্তাঘাটে, পথে প্রান্তরে আমার বেড়ে ওঠা, আমার শৈশব কৈশোর সব। আমি সরকারের সাথে কাজ করি সহকারী হিসাবে। তো ওই সময়টা খুব একটা সময় পেতাম না, কিন্তু গ্যাপ পাইলে, সময় পাইলে আমি নর্দায় চলে যেতাম, ওই রকমই একটা চায়ের দোকানে আর কি। তো চায়ের দোকানে যখন যাইতাম, ওখানে দেখতাম যে পাশে একটা লোক, সে হচ্ছে কথা বলতে পারে না, এক হাত নাই, গামছা দিয়ে বাম হাতটা ঢাকা, ঠোঁটগুলো পান খেয়ে ঠোঁটগুলো লাল করে ফেলতো আর কি। কিন্তু না, তার চেহারার ভিতরে একটা মধু ছিল আর কি। মানে চেহারা দেখলে মনে হতো যে এত কোটি কোটি টাকার মালিক সে, মানে এত উৎফুল্ল, এত ফুর্তি। আমি তখন হিসাব করলাম, আচ্ছা এই লোকটার তো কথাও বলতে পারে না, একটা হাতও নাই, কিন্তু তার তো মন খারাপ নাই, তাহলে আমরা কেন মন খারাপ করে থাকবো? সো আমি অলওয়েজ বলি না যে এনজয় করো, জীবনটা উপভোগ করো, মন খারাপের কিছু নাই। তো ওই লোকটা থেকে আমি কি শিখলাম, ও মাঝে মাঝে বললাম চা খাবেন, তো কী বা বলো, সে খুব খুশি হয়ে যেত, চা খাইতাম, কথা বলতো, কেন তার সাথে রিলেশনটা করা আর কি, বোঝা, তার চরিত্রটাকে বোঝা, চরিত্রের ভিতরে ইয়ে করা। ওই সময়ে বুকিং ব্রাদার্স নামের একটা সিরিয়াল হয়েছিল, চ্যানেল আইতে গেছিল, আমাদের আশফাক নিপুণ বানিয়েছেন আশফাক নিপুণ। তো ওইটাতে হঠাৎ করে আমার চরিত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি তখন ওখানে কি করব, আমি কথা, ঘুম থেকে উঠে দেখা গেল যে আমি কথা বলতে পারি না। ডিরেক্টর যখন আমাকে বললো, আমি জাস্ট ওই জিনিসটা, ওই যে ওই লোকটার সাথে, নর্দার ওই লোকটার সাথে যা যা করতাম, ওইটা মেরে দিলাম আর কি। সো আমি আসলে শিখি রাস্তার থেকে, সাধারণ মানুষজনের থেকে, আমার তো স্কুল নাই আর কি। মানুষের কাছাকাছি অভিনেতা হিসেবে পৌঁছাতে সহযোগিতা করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি খেয়াল করে দেখবেন, আমি নাম বলবো না, আমাদের দেশের বড় বড় অ্যাক্টর, সুপারস্টার আপনি ধরেন বা তাদেরকে কাছ থেকে দেখলেন, কিন্তু একটা সাধারণ মানুষ দেখবে উজু 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 উজু, বাট কাছে যেতে পারবে না। সো আমরা কয়েকজন আসি যে এরকম, যে দেখে মনে হবে যে বাড়ির পাশের ওই ছেলেটা, ও তো আমগো পোলা, ও তো আমগো মহল্লায় আসছিল, এরকম। সেই এক্সেসটা আপনারা তৈরি করে দিয়েছেন। এক্স্যাক্টলি, মানে আমাদের ভিতর থেকে এক ধরনের ভাইব্রেশন কাজ করে যে ওকে ফাইন, ব্যাপার না, আসো, কথা হবে, আড্ডা হবে, হইচই হবে। কি 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 বলছেন, আমরা ওই টোনে নাই আর কি। প্রচলিত যে ভাষা। ওই আক্তার, চা দাও। দেনা পাওনা সিরিয়ালটা নিয়ে একটু শুনতে চাই, এখন আসলে কিরকম কি রেসপন্স আচ্ছা, পাচ্ছেন? দেনা পাওনার সিরিয়ালটা হচ্ছে কি, সেইটার দেনা পাওনা হচ্ছে একটু পারিবারিক
টোনের একটা গল্প আর কি। এই গল্পটা হচ্ছে যে আমাদের আমাদের এই বাংলাদেশের মানুষের মানে পারিবারিক যে জায়গাটা আর কি, খুব সাধারণ একটা গল্প, কিন্তু তবুও যেন একটা এক ধরনের অসাধারণ কিছু আর কি, মানে মানুষ এটাকে রিলেট করতে পারে আর কি, এটার সাথে কানেকশন খুঁজে পায় আর কি। হ্যাঁ, যেমন ধরেন যে দেনা পাওনার কিছু কিছু জায়গায় আমি ফিল করলাম, আমারও তো বড় ভাই ছিল, সো আমি ফিল করলাম যে আমার বড় ভাইয়ের ক্রাইসিসগুলো কী ছিল। তো যখন আপনার এখন তো ছোট ছোট পরিবার হয়ে গেছে, 2 জন 3 জন 4 জন বা 5 জন, তখন পরিবার ছিল 10 জন 12 জন 15 জনের পরিবার, 20 জনের পরিবার। এই যে বড় পরিবারগুলো একই সাথে সবাই থাকতে গেলে সবাইকে নিয়ে আপনাকে থাকতে হবে। এই যে সবাইকে নিয়ে থাকার যে মেন্টালিটিটা, সবাইকে নিয়ে থাকার যে মেকানিজমটা, এইটা কিন্তু আসলে তখন ছিল। আর তখনই ওই ক্রাইসিস ক্রিয়েট হইতো আর কি। তো একজন ক্যাপ্টেন কিভাবে এগুলোকে সামাল দিত, এটা কাছ থেকে দেখছি আর কি। তো এইটার দেনাপানার গল্পটা ওই রকমই আর কি, যে মানে পারিবারিক টানাপোড়েনের যে গল্পটা আর কি। তো এগুলো তো কম বেশি আমাদের সবার জীবনেই তো আছে আর কি বিষয়টা। সো ওই জায়গা থেকে মানুষ না গল্পটাকে নিচ্ছে দারুণভাবে। এবং আমি যখন রাস্তা দিয়ে হাঁটি চলি ফিরে, মানুষ আমাকে জিজ্ঞেস করে, এ শহীদ ভাই বউরে এত ভয় পান, এই যে নানান কিছু আর কি, বা বাবার সাথে আপনি এরকম আচরণ করতেছেন, এটা ঠিক না। তো আমার মাঝে মাঝে রাগ হয় যে ভাই ওইটা তো আমি না, ওইটা তো শহীদ, আমি তো বাচ্চু, আমি তো না। আবার এইটা যেরকম বলবো, সো সব কিছু মিলে না দেনা পাওনার রেসপন্সটা ভালো ভালো পাচ্ছি। আবার ওই দিক দিয়ে দেখেন যে ব্যাচেলর পয়েন্টে যেটা হলো, সেই 2-2.5 বছর আগে হাবুর টাকা মাইরে নিছি, এখন আমি ফেসবুকে যদি ছবি দিই, বা হাবুর টাকা মাইরা দিয়েছেন কবে দেবেন, আরে ভাই রে ভাই, এই যে ওই যে দেখেন ওই পাবলিক রিয়াকশনটা দেখেন, এই কথা বলার পর হাসি দিল। তো এই যে জিনিসটা, এইটা আমাকে একসময় প্রচুর পেইন দিত। এবার আমি অমির বলো, আমি ভাই অত্যাচারে আছি, আমি পারতেছি না, তুমি এবার হাবু মিয়ার টাকাটা পরিশোধ করে দাও। তারপর সে সিন বানাইছে, আপনারা দেখছেন, এই এই যে 8 পর্ব যে হলো, এটার ভিতর আমি তার টাকাটা পরিশোধ করে দিচ্ছি আর কি। সো ব্যাচেলর পয়েন্টের একটা 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 আমাকে অন্য একটা জায়গায় নিয়ে গেছে। না, ব্যাচেলর পয়েন্ট তো দেখা যায় ছোট থেকে মানে একদম সব বয়সী মানুষজন দেখে, তো যার কারণে ওটা দারুণভাবে আর কি লোকজনের কাছে গেছে আর কি, পৌঁছায় গেছে আর কি। তো আমি যেটা বলছিলাম, দেনা পাওনা এসে লোকজন আমাকে একটু অন্যরকম প্যাটার্নে দেখলো আর কি। মানে দেখা গেলো যে একটা হাজব্যান্ড, একজন ঘরের কর্তা, ওই রকম একটা চরিত্রে আমাকে দেখলো আর কি, একটু আলাদা রকম ভাবে। সো পজিটিভ আর কি। বাচ্চু ভাই, এর মাঝে একটা খবর পেলাম আমি, কি? সেটা হচ্ছে আপনি নাকি শুটিং সেটে প্রচুর এনজি দেন। আচ্ছা, এনজি কেন দেবো না? প্রথম কথা বলেছি, এনজি কেন দেবো না, কারণ আমি তো বাচ্চু, বুসার সৈয়দ বাচ্চু। আমি যখন দেনাপানা শহীদ হব, ওইটা হইতে গেলে যেটা হলো, ধরেন আপনি একটা এই যে শার্টটা পরলেন, শার্টটা পরতে গেলে অনেক সময় হয় না যে হাতটা আটকে যায়, তো ঘটনা তো ওই রকমই। ওই চরিত্র তো আমি না। ও যেভাবে কথা বলে, যেভাবে রিয়েক্ট করে, আমি কি আমার বসে তেমন করি? তা তো করি না। আচ্ছা, তারপর ধরেন যে ব্যাচেলর পয়েন্টের যে এলাকার বড় ভাই, সে যেরকম করে হাবুদেরকে ধাওয়া দেয়, পাশারে ধাওয়া দেয়, বাস্তবে তো আমি এরকম ধাওয়াটাও দেই নাই, বরঞ্চ এড়ায় গেছি জায়গা থেকে। সো একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র যে যাইতে যে সময়ের বিষয়, এটা তো লাগবেই, এটা স্বাভাবিক। ইঞ্জিনিয়ার হলে তো আপনি শিখবেন না, আছে না, এনজিটাই আপনাকে শেখাচ্ছে, চরিত্রের ভিতরে ঢোকাচ্ছে। আপনি সবসময় জেমস এবং আয়ুব বাচ্চু এই দুইজনকে নিয়ে আসলে সকল ইন্টারভিউতে বলেছেন। এর বাইরে কি আপনার অন্য কোনো সঙ্গীত শিল্পী যাকে আপনার ভালো লাগে, যার গান আপনাকে টাচ করেছে? আমাদের আনন্দ ফুর্তি, হাসি কান্না, আনন্দ বেদনা, সব কিছুর ভেতরে ছ্যাঁকা খাওয়া, ভালোবাসা, সব কিছুর ভেতরে একটা বাচ্চু ভাই জেস ভাই আসলে ঢুকে গেছে সময়ের জন্য আর কি। তাছাড়া আমরা একটা সময় তো নচিকেতার অ্যালবাম বেরোতো, এই তুমি কি আমায় ভালোবাসো, এগুলো তো শুনতাম, অঞ্জন দত্ত, সুমন। তারপর ধরেন যে আহ, সবচেয়ে আমার যে খুব প্রিয় একজন শিল্পী, সে হচ্ছে কিশোর কুমার। ওরে বাপরে বাপ, আমার কাছে মনে হয় যে কিশোর কুমারের কোন গানটা আমি ফেলবো, এমন মনে হয় আর কি। যেখানে প্রদীপ ছিল সেখানে আধার, নয়নের জল হয়ে, আমি তার মতো পারবো না। ফিরে এলো সে আমার, কোনো কথা নেই আজ আকাশের গায়, আলো আর আলো এসে আলু। আর ভাই লোকজন তাকায় রয়েছে, সব আসতেছে। চার্লি চ্যাপলিনটা আমার কাছে অন্যরকম একটা পাওয়ার, অন্যরকম একটা শক্তি।
যেমন ক্রিকেটারদের যেরকম ব্যাট প্যাচ হয়, অনেক সময় একই জায়গায় সে বল খেলতে পারে না, পায়ে আসতেছে না, ঘাট যাচ্ছে না, মাঝে সাকিব আল হাসান যেটা বললো যে ঘাট ঠিক মতো হচ্ছে না। তো এই যে দেখেন আপনার ঘাটটা ঠিক না হওয়ার কারণে আপনার প্রপার শটটা খেলতে পারতেছে না। সো আমাদের অ্যাক্টরদের ক্ষেত্রেও যেটা হয় যে অনেক ক্ষেত্রে ব্যাট প্যাচ হয় আর কি, যে যাচ্ছে না, আমি যেটা চাচ্ছি ওটা হচ্ছে না, ক্লিয়ার। তো ওই সময়টা আমি যেটা করি সেটা হলো আমি জাস্ট চুপচাপ একদিন বা 2 দিনের একটা গ্যাপ নিয়ে আমি চার্লি চ্যাপলিন দেখি। আপনার শুরুর দিকের কাজ আমরা ফার্স্ট ডেট দেখেছি, আরও অন্যান্য অনেক কাজ দেখেছি। এরকম কোন কোন চরিত্র আপনাকে আসলে সবচেয়ে বেশি মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম করেছে বলে আপনি মনে করেন? আমার প্রথম কাজ ঘর নাই, এরপর হচ্ছে খসরু প্লাস ময়না। ঘর নাইতে যা শুরুটা করা, এরপরে খসরু প্লাস ময়না, ম্যাও, এরপরে ফার্স্ট ডেট, উচ্চতর শারীরিক বিজ্ঞান, এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না তুমি, তারপরে মুকিম ব্রাদার্স। এই পর্যন্ত হচ্ছে আমার ফার্স্ট ইনিংস। সেকেন্ড ইনিংস শুরু করার আগে আমার গ্যাপ ছিল 4-5 বছর, এরকম হোয়াট এভার আর কি। ব্যাচেলার পয়েন্টে দিয়েই আমার নিকনেম যে বাচ্চু, এইটা মানুষের মাঝে স্প্রেড করে গেছে আর কি। বাচ্চু ওই, আমি এর আগে বহুবার বলছি যে চ্যাংটা পোলাপান আমার আডুর বয়সী পোলাপান নাম ধরে ডাকে। এখন এদিকের ভিতর রিয়াকশনটা কি দিবেন আপনি? কয়টা লোককে আপনি ধরবেন, কয়টা লোককে মারবেন বা ধমক দেবেন, এই নাম ধরে ডাকো কেন? সে তো আসলে আমার নাম ধরে ডাকছে না, সে তো ওই ব্যাচেলর পয়েন্টের বাচ্চুকে নাম ধরে ডাকছে। এখানে আমি বসতাম তখন আমার কথা, এই আমি তো কিরি, আর যুগের কথা আমারে কইতেছে কেন, ইয়ং পোলাপানরা। এখন এই লোকগুলোকে তো আপনি থামাইতে পারবেন না। তো মার্জুক ভাই মানুষ হিসেবে কেমন? আমরা বইতে কবিতা যে পড়তাম, পেছনে আমরা একটা গল্প সেট করে নিতাম যে কবি এরকম। তো আমার দেখা জীবন্ত কবি যাকে আমি সরাসরি দেখছি বা সামনাসামনি দেখছি, সেটা হচ্ছে মার্জুক রাসেল, মার্জুক ভাই। পুরনো ঢাকায় দিন ইসলাম মার্কেট ছিল ওখানে, গুলিস্তানের দিকে। হ্যাঁ, তো ওইখানে আমি যেতাম আড্ডা দিতে, আর মার্জুক ভাইও ওদিকে ঘুরে টুরে ওদিকে আড্ডা দিয়ে যেত। ওখানে আমাদের পুরনো ঢাকার বন্ধু তারেক, আমার এক ফ্রেন্ড মারা গেছে শহীদ, এরা থাকতো আর কি, ওদের সাথে আড্ডা দিতাম গুলিস্তানের এদিকে আর কি। তখন মার্জুক ভাই যেত। তো ওইটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার। আরে দুপুরবেলা একলা ভাত খাইছি, তারপরের দিন থেকে যে জনকণ্ঠ পত্রিকায় তার কবিতা ছাপা, এইটা অনেক বেশি আমাকে ফুয়েল দিছে। দেন আরও পরে গিয়ে আর কি মার্জুক ভাইয়ের সাথে যুক্ত হইলাম। তখন মার্জুক ভাই বলতো আর কি যে বিনয় পর, জীবনানন্দ পর, তারপরে সমরেশ পর, এই পর সেই পর, ঘুন্টাগ্রাস, ওদেরকে পড়তে হবে, নাইলে হবে না। মাঝে মাঝে কিছুদিন পর পর এর কথা বলতো, ওর কথা বললো। এই যে কবিতা পড়া বা পড়াশোনার ভিতরে ঢুকে যাওয়া, এইটা আসলে অল ক্রেডিট গোস টু মার্জুক ভাই। মার্জুক ভাই না হইলে না আমি কখনো এইদিকে যাইতে পারতাম না আর কি। মার্জুক ভাই কিন্তু বিস্তর পড়ুয়া মানুষ, তো তার কাঁধে একটা ব্যাগ থাকতো। আমি চামিচি কোনো কইতাম যে ব্যাগটা ওস্তাদ আমার কাছে দেন, ব্যাগটা আমি রাখতাম। কি কি যেন কিনে খালি ঢুকায়। আমি বললাম বস আমি একটু আইতেছি। কই যাস? একটু বাথরুমে। আরে বইটা রেখে যা, মানে ব্যাগটা রেখে, না 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 দরকার নাই। আমি বাথরুমে যাইয়া ব্যাগটা খুলতাম, কি আছে ব্যাগের ভিতরে। তো পরে দেখতাম, যা খুলতাম দেখতাম যে বই। এই যে যে বই দেখতাম, পরের দিন যে ওই বইটাই কিনতাম আর কি। কিনে ওইটা নিয়ে স্টাডি করতাম, পড়াশোনা করতাম, ঘাটাঘাটি করে করতাম। বস ওই যে স্টিফেন হকিংস, হ্যাঁ হকিংস, হকিংসে তো বিয়ে শাদি করলো নার্স রে, কথাই। হ্যাঁ তারপর না বসে ইয়ে করলো, যাক ভালো, ওর ফিলোসফিক্যাল জায়গাটা ভালো লাগতেছে, এই গেল। যারে পড়তাম পরের দিন যে তাকে নিয়ে আলোচনা করতাম, একটা খোঁচা দিলে সে নানান কথা বলতে থাকতো। ক্লাস, এই যে রাস্তা থেকে শেখা, ক্লাস নেওয়া। হঠাৎ একদিন বললো যে কবিতা লিখতে হলে জীবনানন্দ লাগবো, না এলে হবে না। কবিতা পড়তে হলে বিনয় লাগবো, না এলে হবে না। বিনয় হইতে হবে। তো এই যাইয়া বাসা যায় আর ইশালা বিনয়, ঈশ্বরীর স্বরচিত নিবন্ধন কিনলাম বিনয় মজুমদারের, পড়লাম। তো এইভাবে আসলে বেসিক্যালি চোখটা খোলা, বিশ্বকে দেখা। না হলে তো ওই যে অ্যাজ ইউজুয়াল একটা চাকরি করা, দেশের বাইরে চলে যাওয়া, একটা বাড়ি করা, একটা বিয়ে করা, বাচ্চা কাচ্চা হওয়া, গাড়ি মাড়ি নিয়ে ঘুরে বেড়ানো, ওই তো হইতো জীবন আর কি। আলাদা কিছু হইতো না আর কি, বুঝতে পারছি। এখন কি হয়েছে কি হয় নাই সেই নিয়ে ভাবি না। সামনের দিনগুলো আসলে কিভাবে এগিয়ে নিতে চান আপনার জীবনকে, এবং কোন কোন ক্যারেক্টারের প্রতি আপনার আগ্রহ রয়েছে? সামনে কি হবে না হবে সেই সব নিয়ে আমি ভাবি না আর কি। সামনে যা খুশি হোক, হাসবো, খেলবো, আনন্দ ফুর্তি করবো, এই তো।
মানে সামনে নিয়ে এত ভাবি না আর কি। আর আমারটা হচ্ছে যে আজকের কথা, কালকের কথা, এর বেশি আর ভাবি না আর কি। এমন একটা জায়গা দিয়ে যাওয়া যেখানে পাতা আছে, তাদের লোগো হচ্ছে একটা পাতা। সো পাতার ওই জায়গায় যাওয়ার অনেক আগে থেকে ইচ্ছে ছিল। যাই হোক, এই যদি সময় হয় কখনো যাব, নাইলে নাই, হইলে হবে, নাইলে নাই, এটা নিয়ে মন খারাপের কিছু নাই আর কি। সবশেষে একটাই কথা, সেটা হলো ভালো থাকুন, সুন্দর থাকুন, এটাই। ধন্যবাদ।